শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের ব্যাপক সংঘর্ষ, প্রক্টর সহ শতাধিক আহত, ক্যাম্পাস সহ আশপাশে ১৪৪ ধারা জারি। এবং রাকসুর মনোনয়ন তোলার শেষ দিনে ছাত্র দলের বাধায় কিছু সময় বন্ধ থাকে ফর্ম বিতরণ। ৩ দাবিতে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ দুপুরে 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। এতে সহকারী প্রক্টর সহ অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় আগামীকাল রাত 12টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। শিহাব, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি এখন কেমন দেখছেন? গতকাল রাত থেকে যে সংঘর্ষ শুরু হয়েছিল ১৪৪ ধারা জারির পরও আসলে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এবং এই মুহূর্তে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় আমরা আছি। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে এখনো জড়ো হয়ে আছেন এবং দুপুর 2টার পরে আসলে যেসব শিক্ষার্থী স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন তাদেরকে চাপাতি দিয়ে কোবানো হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের কাছে ককটেল সহ দেশীয় অস্ত্র, রামদা এবং চাপাতি ছিল। যদিও এখন পুলিশ, বিজিবি সহ র্যাব সহ সেনাবাহিনী এখন মোতায়েন করা হয়েছে এবং সবাই শিক্ষার্থীরা এখনো গেটে অবস্থান করছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো আসেনি এটা বলা যায়। চট্টগ্রামের এই পরিস্থিতিতে দেখা যায় যে চট্টগ্রামের ডিসি আছেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন আছেন এবং প্রশাসনের অন্য কর্মকর্তারাও তারা আছেন। তবে স্থানীয়রা এখন অনেকটাই কিছুটা তারা একটু তাদের ঘরে ফিরে গিয়েছেন এবং অনেকেই তারা ভেতরে গলিতে অবস্থান করছেন। তো এই হচ্ছে সবশেষ অবস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। শিহাব, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী মোহসেনাত শিহাব। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর মনোনয়ন তোলার শেষ দিনে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় ছাত্রদলের বাধার মুখে রাকসু নির্বাচনের ফর্ম বিতরণ বন্ধ হলেও পরে তা আবার শুরু হয়। এদিকে 3 দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে কৃষি ব্লকেট কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নেয় ছাত্রদল। তারা ভাঙচুর চালিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকেই ছাত্রদল ও মনোনয়ন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি হয়। দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাক্কাধাক্কি চলে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন থেকে পিছু হটবো না। আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার দিলেই আমরা আমাদের আন্দোলন থেকে আমরা উঠে আসবো। বেলা 1:15টার দিকে তালা ভেঙে মনোনয়ন ফর্ম বিতরণ অফিসের ভেতরে ঢোকে অন্য শিক্ষার্থীরা। এতে প্রায় 4 ঘন্টা বন্ধ থাকার পর দুপুর 2টার দিকে ফের শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম, যা চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমরা আজকে মনোনয়ন তুলতে এসেছি, তাদের দাবি থাকবে, তারা আন্দোলন করবে, ঠিক আছে, কিন্তু কোনোভাবেই তারা রাকসু ভবনে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তারা তালা দিতে পারে না। তারা রাকসু বানচাল করতে চাচ্ছে, এটা সবার কাছে স্পষ্ট। এইটা শিক্ষার্থীরাও মেনে নেবে না, ছাত্র শিবিরও মেনে নেবে না, কেউ মেনে নেবে না। কোনো হল হয় নাই, রোল হয় নাই, তাদেরকে এখন স্টুডেন্ট আইডি কার্ড হয় নাই। এই প্রসেসগুলো মেনটেন করা তারাও খুব ভালো করে জানে। এই প্রসেসগুলো মেনটেন করা মানে 5-6 মাস পিছানো। আজকে একটা জিনিস খুবই ক্লিয়ার করে দিতে চাই,
রাখছো যদি আর একদিন পিছায় রাখছো আর হবে না। আমরা এখানে শিক্ষক, আমরা দায়িত্ব পালন করতে এসেছি। ছাত্রছাত্রীদের নিজস্ব একটি সংসদ গঠিত হবে, যেটি ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নেবে কি করে এটি গঠিত হবে এবং এটি চলমান থাকবে আগামী দিনে। এটি সেই জন্য আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন ভবিষ্যতে আর সৃষ্টি না হয়। এদিকে উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা ও সমমান পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে নবম গ্রেডে পদোন্নতির সুযোগ না রাখা সহ 3 দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে কৃষি উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের বৈঠকের আশ্বাসে 4.25 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। সংরক্ষিত বলতে আমরা কি বুঝি? কোটা। আসলে আমরা যে জুলাই আন্দোলনটা করেছিলাম কোটার বিরুদ্ধে, তো আমরা তারা কিন্তু আবার কোটাটাকেই ফিরিয়ে আনছে। তো এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের সকলকে সেই 10ম গ্রেড উন্মুক্ত করতে হবে। আমরা প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের যৌক্তিক দাবি না মেনে নিন, আপনারা কৃষি সেক্টরে যে অরাজকতা চলছে এই অরাজকতার যদি সুষ্ঠু সমাধান না করেন আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে ধাবিত হব। একই দাবিতে কুয়াকাটা ঢাকা মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন স্টার রিপোর্টার গোলাম রাব্বানী। রাব্বানী, রাকসু নির্বাচনের ফর্ম বিতরণ কি শেষ হয়েছে এবং আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? ডান পাশে ছাত্র শিবির, তারা কিছুক্ষণ পরে প্রেস ব্রিফিং করবেন এবং আমার হাতের বাম পাশে ছাত্রদল, তারাও প্রেস ব্রিফিং করবেন। তারা নির্দিষ্ট 2টি সময় প্রেস ব্রিফিং করবেন। ছাত্রদল সময় দিয়েছে 5টা 10 মিনিটে এবং ছাত্র শিবির সময় দিয়েছে 5টা 10 মিনিটে এবং ছাত্রদল সময় দিয়েছে 5টা 30 মিনিটে। ঠিক এরপরই সিনেট ভবনে একটি জরুরি সভা ডেকেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সেখানে সকলকে উপস্থিত হতে বলা হয়েছে এবং সেখানে মূলত প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনে ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবে কিনা সে বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে এখনো বিশ্ববিদ্যালয়ে এক প্রকার চাপা উত্তেজনা বিরাজ করছে এবং এক প্রকার রাকসুর সামনে দুই পাশে মুখোমুখি অবস্থানে আছে ছাত্র শিবির। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যারা আছে তারা শীঘ্রই এখানে তাদের প্রেস ব্রিফিং শুরু করবেন, এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং প্রেস ব্রিফিং শেষে আমরা জানতে পারবো ছাত্র শিবিরের দাবিটা কি। ছাত্রদল আমরা একটা দাবি জানতে পেরেছি, সেখানে তারা বলেছেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টা তা দাবি জানিয়েছেন সেটি ছিল মূলত। ছাত্র শিবিরের দাবির বিষয়ে আমরা এখনো কিছু জানি না, আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। এবং আরও একটা কথা বলে রাখি, প্রশাসনের পক্ষ থেকে কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং করেছেন বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন যে সিনেট ভবনে যে সবাইকে ডাকা হয়েছে সেখানে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে আসলে রাকসু নির্বাচন হবে কিনা, এই 1 তারিখে হবে কিনা, প্রথম বর্ষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, ছাত্রদলের যে দাবি সেটি আসলেই মানা হবে কিনা, কিংবা অন্যান্য যে দাবিগুলো রয়েছে সমন্বয় কিংবা ছাত্র শিবিরে সেটিও মানা হবে কিনা। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। রাব্বানী, আপনাকে ধন্যবাদ। রাকসু নির্বাচন নিয়ে সরাসরি জানালেন সহকর্মী গোলাম রাব্বানী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি আয়। সদ্য বিদায়ী অর্থ বছরে রপ্তানি হয়েছে আগের বছরের তুলনায় প্রায় 87 কোটি টাকা বেশি। তবে আমদানি কমেছে রাজস্ব আদায়। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে গত অর্থ বছরে বেড়েছে রপ্তানির পরিমাণ। প্রতিদিন হিমায়িত মাছ, ভোজ্য তেল, সিমেন্ট, শুটকি সহ 10 থেকে 12 ধরনের পণ্য রপ্তানি হচ্ছে ভারতে। 2024-25 অর্থ বছরে ভারতে রপ্তানি হয়েছে প্রায় 515 কোটি টাকার পণ্য, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 87 কোটি টাকা বেশি। তবে একই সময়ে বন্দর দিয়ে কমেছে আমদানির পরিমাণ। 2024-25 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে 7 কোটি 31 লাখ টাকার জিরা, ডাল, পেঁয়াজ, কাজু বাদাম ও পাথর। এ থেকে রাজস্ব এসেছে 4 কোটি 16 লাখ টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 51 লাখ টাকা কম। ভারতের ত্রিপুরা, আসাম, মিজোরাম ও মেঘালয়ের স্থলবন্দরগুলো দিয়ে রপ্তানির নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, ফলের স্বাদযুক্ত জুস, তুলা, প্লাস্টিক ও কাঠের ফার্নিচার রপ্তানি করা যায়নি।
এ কারণে 2025-26 অর্থ বছরে রপ্তানি বাণিজ্যে 30 থেকে 40% ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমরা এখন শুধু মাছটা রপ্তানি করতেছি আর অন্যান্য সামান্য পণ্য যাইতেছে। এখন আমরা ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে দেখতেছি যে পণ্যগুলা নিষেধাজ্ঞা আসে নাই সেই পণ্য বাদে কি কি পণ্য আমরা দিতে পারি, চেষ্টা তদবির চালাচ্ছি। দুই দেশের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের যদি ভিসা জটিলতাটা উঠিয়ে দেয় তাইলে দেখা যাবে কি আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে আমরা আরো নতুন নতুন বাজার খুঁজতাম, সেই ক্ষেত্রে আমাদের ব্যবসার নতুন আরো প্রবৃদ্ধি ঘটতো। নতুন করে বাজার খোঁজার চেষ্টা করতেছি। তারপরও আমরা বলছিলাম আগে যেন আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়ে আলাপ আলোচনা করে আমাদের বিষয়টাকে উন্মুক্ত করা হয়। এদিকে রপ্তানি বাণিজ্য বাড়াতে নিষেধাজ্ঞার বাইরে থাকা নতুন পণ্যের বাজার খুঁজতে হবে বলে করছেন সংশ্লিষ্টরা। মে মাসে কিছু প্রতিবন্ধকতা বা রেস্ট্রিক্টেড থাকা সত্ত্বেও রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি, বরং রপ্তানি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। তবে রেস্ট্রিক্টেড আইটেম সমূহ ছাড়াও অন্যান্য আইটেমের ক্ষেত্রে ব্যবসায়ী মহলকে বলবো অন্যান্য আইটেম উদ্ভাবন করে নতুন নতুন আইটেম বিদেশে রপ্তানি করে ফরেন কারেন্সি আনয়ন করলে দেশ সমৃদ্ধশালী হবে। ভারতের এই অংশটুকু একটু পিছিয়ে পড়া রাজ্যগুলো রয়েছে, এদিকে আমাদের একটা অফুরন্ত সম্ভাবনা রয়েছে। তো আমরা এই দিকের চাহিদা অনুসারে সার্ভে করে আমরা যদি আগাতে পারি, আসলে এই অংশটুকুতে আমরা সেই পরিমাণ রপ্তানি করতে পারবো বলে আশা করি আর কি। মাছরাঙা নিউজ ডেস্ক। শরীয়তপুরের নড়িয়ায় কয়েকটি রাস্তা নির্মাণ হওয়ায় পানিবন্দী দশা থেকে মুক্তি পেয়েছে বিভিন্ন গ্রামের বাসিন্দারা। যাতায়াত, পণ্য পরিবহন সহ সব ক্ষেত্রে উপকৃত হচ্ছে তারা। তবে মাটির রাস্তাগুলো পাকা করার দাবি তাদের। শরীয়তপুর রিপোর্টার কবিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়ার ফতেজঙ্গেপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের 700 পরিবার যুগ যুগ ধরে বর্ষা মৌসুমে থাকত পানিবন্দী। পানি কাদা মারিয়ে চলাচল করতে হতো কৃষি জমির আইল দিয়ে, নৌকা নির্ভর থাকতে হতো বছরের 4 থেকে 5 মাস। তবে মাত্র 1 কিলোমিটার দীর্ঘ এই মাটির সড়ক নির্মাণ হওয়ায় পাল্টে গেছে সেই চিত্র। নড়িয়া উপজেলার বিভিন্ন গ্রামের পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে কাঁচা পাকা মিলে মোট রাস্তা রয়েছে 200টি। মাটির রাস্তা নির্মাণ ও ইট সলিং এর কাজ হয় গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রির জন্য সহজেই নিতে পারছেন স্থানীয় হাট বাজারে। তবে কাঁচা রাস্তাগুলো পাকা করার দাবি তাদের। রাস্তা হয়েছে, এখন আমাকে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাতায়াত সব দিকেই ভালো হয়েছে। পানি ছিল, বর্ষা হলে মানুষ চলাফেরা করতে সমস্যা হইতো। এখন এই রাস্তাঘাট আপনার নিজের এই পরিশ্রম করে করছি। এখন এই রাস্তাঘাটটার কাজ যদি আরো সুন্দরভাবে করে দেয় তাহলে চলাফেরা করতেও সুবিধা দেবো, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতেও সুবিধা দেবো। এই রাস্তা হওয়ার কারণে আমরা সময় মতো স্কুলে যেতে পারি, ঘুরতে যেতে পারি, বাজারে যেতে পারি। আগে রাস্তাঘাট ছিল না, আমাদের নৌকা দিয়ে আসতে হতো, আমরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারতাম না। প্রকল্পে বরাদ্দ কম হওয়ার কারণে এসব রাস্তা নির্মাণে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেন স্থানীয়রাও। এই রাস্তাটার পাশে অন্তত 100টা পরিবার আছে, 5-700 লোক প্রতিদিন যাতায়াত করে। তো যদি এই রাস্তাটা একটু পাকা হইতো তাহলে আমাদের বাচ্চাদের স্কুল কলেজে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় যাইতে আরো অনেক সুন্দর হইতো। নির্মাণাধীন রাস্তাগুলোর কাজের গুণগত মান ঠিক রাখতে নজরদারি অব্যাহত রেখেছেন সংশ্লিষ্ট সবাই। যেখানে নৌকা দিয়ে মানুষ চলাচল করতো সেখানে এখন মাটির রাস্তা হয়েছে, বড় সড়ে দৃশ্যমান রাস্তা আমরা করেছি। তো সেই রাস্তাগুলো এখন যদি ইটের সোলিং করা হয় তাহলে সেখানে আমাদের ব্যাপক একটা বরাদ্দ প্রয়োজন। তাতে হয়তো আমাদের ইউনিয়নটা একটু যোগাযোগ ব্যবস্থাটা আরো ভালো উন্নয়ন করা যায়। সোলিং করেছি, এইচবিবি করেছি, কোথাও সিসির রাস্তা করেছি, যেখানে যেটা প্রয়োজন। রাস্তা টেকসই করানোর জন্য আমরা গাইডওয়াল করেছি, কোথাও প্যালাসাইডিং করেছি। সব মিলিয়ে আমাদের প্রকল্পের কাজ মোটামুটি সন্তোষজনক। গেল অর্থ বছরে নড়িয়া উপজেলায় 326টি প্রকল্প বাস্তবায়নে সরকার বরাদ্দ দিয়েছে 4,57,00,000 টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। যশোরের সকালে চৌরাস্তা মোড় থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিলটি শহরের চিত্রামোড়, দড়াটানা, ভৈরব চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি জেলা জাতীয় পার্টির অফিসের সামনে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। এ সময় তারা জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানান। শরীয়তপুরে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা গণ অধিকার পরিষদ। এছাড়া একই দাবিতে গতরাতে বিক্ষোভ মিছিল হয়েছে ভোলা, রাঙামাটি, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে উত্তরবঙ্গ বাঘাবাড়ি ট্যাঙ্ক লরি শ্রমিক সংগঠনের শ্রমিকরা ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে। সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রাখার কারণে ঢাকা পাবনা রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কটিতে যানজট তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। দুপুরে 1টার দিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল। শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল রহমান গেদা অভিযোগ করে বলেন, গতকাল রাতে বাঘাবাড়িতে তাদের ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে চাঁদা দাবি করেন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিএনপি নেতারা। জড়িতদের বিচার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা। চুয়াডাঙ্গায় মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করার অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 17,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে সদরের নিচের বাজার ও দামুড়হুদা উপজেলার ঈদগাহ মোড় এলাকায় ওই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, দুপুরে চুয়াডাঙ্গা সদরের নিচের বাজার ও দামুড়হুদা উপজেলার ঈদগাহ মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেসার্স আব্দুর রহমান ডিম ঘরকে 7,000 টাকা, নিচের বাজারের মেসার্স তৌহিদ ডিম ঘরকে 5,000 টাকা ও মেসার্স পাপলু ডিম ঘরকে 5,000 টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের নিয়মিত মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণের পরামর্শ দেন। নির্দেশনা না মানলে পরবর্তীতে জেল সহ জরিমানার হুঁশিয়ারি দেন। বান্দরবানের সদরে বিনামূল্যে চিকিৎসা সেবা সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত জেলা সদরের সেনানিবাসে 7 ফিল্ড অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা আর ওষুধ দেওয়া হয়। যারা জটিল রোগে আক্রান্ত তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম অথবা ঢাকায় হাসপাতালে চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়। নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে 2 ঘণ্টার ব্যবধানে হামলা পাল্টা হামলায় এক সাবেক ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। গতকাল রাতে মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া ও একই গ্রামের নূর মোহাম্মদ। পুলিশ জানায়, সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি মেম্বার ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা দোজাহান মিয়ার কাছ থেকে একই এলাকার আমজাদ প্রায় 2 বছর আগে জমি বিক্রির কথা বলে 5 লাখ টাকা নেয়। এ নিয়ে আমজাদের সাথে বেশ কিছুদিন ধরে দোজাহানের বিরোধ চলছিল। গতকাল রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দোজাহানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এরই জেরে একই গ্রামের নূর মোহাম্মদের নেতৃত্বে রফিকের বাড়িতে হামলা করলে বেশ কয়েকজন আহত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় নূর মোহাম্মদ আহত হলে পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 2য় বর্ষের ফর্ম পূরণের ফি বৃদ্ধি এবং অন্যান্য খাতে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে 9 দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সকালে নওগাঁ সরকারি কলেজের সামনের গেটে কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। মানববন্ধনের শিক্ষার্থীরা জানান, এই কলেজের বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে গত বছরের তুলনায় বছর সব মিলিয়ে 800 থেকে 1000 টাকা ফি বৃদ্ধি করা হয়েছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ফি দেওয়া অনেকের কষ্টসাধ্য হয়ে উঠছে। ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুল হকের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্তিকরণে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলার জুলাই যোদ্ধারা। সকাল 11টায় জেলার শতাধিক জুলাই যোদ্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক বিশাল রহমান। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেককে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করতে দেখি, যাদের মাঠে দেখা যায়নি। কর্মসূচি থেকে গত বছরের 4 আগস্ট ঠাকুরগাঁও শহরে জুলাই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখে প্রকৃত জুলাই যোদ্ধাদের নাম তালিকা করার দাবি জানান বক্তারা। উদ্ভাবিত নতুন জাতের আউশ ধান চাষ করে আসার স্বপ্ন বুনছেন সিরাজগঞ্জে কৃষক। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা 19 ও 21 জাতের ধান।
এটি স্বল্প জীবনকাল, খরা সহিষ্ণু আর কম খরচে উচ্চ ফলনশীল চিকন জাতের আউশ ধান। জেলা রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। সিরাজগঞ্জের তারাস উপজেলার তালম ইউনিয়নের দিগন্ত ছেয়ে আছে আউশ ধানে। কয়েক বছর আগে মোটা চাল ও ফলন কম হওয়ায় এই জাতের ধান চাষ করা ছেড়ে দিয়েছিলেন কৃষকেরা। কিন্তু বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা 19 ও 21 জাতের স্বল্প জীবনকাল, খরা সহিষ্ণু আর কম খরচে বেশি ফলনশীল এই আউশ ধান এখন হাসি ফোটাচ্ছে কৃষকের মুখে। জাত ভেদের কারণে একই মাঠে কোথাও ধান রোপণ, পরিচর্যা, ধান কাটার দৃশ্য যেন অবিশ্বাস্য। এই ইউনিয়নে আবাদ হয়েছে 1688 হেক্টর জমিতে। স্থানীয় জাতের আউশ ধান চাষে সময় বেশি লাগায় শীতের সময় সরিষাসহ অন্যান্য ফসল চাষ করা কঠিন হতো। এখন নতুন উদ্ভাবিত বিনা 19 ও 21 জাতের আউশ ধান চাষে কম খরচে মাত্র 90 থেকে 95 দিনে ফলন ঘরে তুলতে পারছেন কৃষকেরা। 4 বিঘা জমি বিনা 21 নাগাছি, মোটামুটি ধান ভালো। 45 দিন মনে করেন বয়স, পাক ধরে যাচ্ছে ধান। ধানের গাছ ছোট, হেলে পড়ে না, সহজে হেলে পড়ে না। আর তাছাড়াও গাছগুলো শক্ত, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। প্রচলিত ধান যেখানে 20 থেকে 25 দিন পরে লাগে, আর এই ধানটা 20-25 দিন আগে লাগে। এই ধান আবাদ করার জন্য অন্য আবাদ করতে পারি, আর এই ধান আবাদ করে আমি লাভবান হচ্ছে। সম্প্রতি মাঠ দিবসে এসে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে পানি সংকট তৈরি হতে পারে এ কথা মাথায় রেখে ধানের উৎপাদন বাড়াতেই নতুন জাতের ধান উদ্ভাবন করা হচ্ছে। এই দুটি জাতই হচ্ছে খরা সহনশীল, অর্থাৎ এরা পানি কম পছন্দ করে। এই জাত দুটি আপনারা হচ্ছে উঁচু এবং মধ্যম উঁচু জমিতে ভালো হয়, নিচু জমিতে একদমই এটা দেয়া যাবে না। এবং এটা হচ্ছে চিকন ধান। আমাদের এটা মাত্র সিড টু সিড যদি ধরে থাকি সেটাতে মাত্র 100 দিনও লাগে না, মাত্র 95 দিন সময় লাগে এই আউশের এই দুটি জাত হচ্ছে হারভেস্ট করতে। অথচ অন্যান্য জাতগুলো কিন্তু 100 দিনের বেশি লেগে যায়। দেশে বাড়ছে জনসংখ্যা, কমছে ফসলি জমি। চাহিদা মেটাতে প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন নতুন জাতের ধান উদ্ভাবনই পারে খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমানোর পাশাপাশি আমদানির নির্ভরতা কমাতে। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। দেশের 8 বিভাগে তৈরি করা হবে 8টি স্পোর্টস কমপ্লেক্স, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার মুন্সিগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকার বাইরে খেলাধুলায় প্রাণ ফেরাতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে ক্রীড়া উপদেষ্টা জানান, ফুটবলকে দেশব্যাপী আরও ছড়িয়ে দিতে স্টেডিয়াম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। চট্টগ্রাম ও নীলফামারীতে ইতিমধ্যে 2টি স্টেডিয়ামের কাজ চলছে। ফুটবলের অগ্রগতিতে যেন কিছু বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়েও সজাগ সরকার। খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বড় অর্জনের সম্ভাবনা দেখছেন ক্রীড়া উপদেষ্টা। দর্শক, মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের ব্যাপক সংঘর্ষ, প্রক্টর সহ শতাধিক আহত, ক্যাম্পাস সহ আশপাশে 144 ধারা জারি। রাকসুর মনোনয়ন তোলার শেষ দিনে ছাত্রদলের বাধায় কিছু সময় বন্ধ থাকে ফর্ম বিতরণ। 3 দাবিতে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। দর্শক, এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।